নমস্কার বন্ধুরা, টুম্পাস ক্রিয়েশনের টুম্পা তোমাদের কাছে নিয়ে এসেছে বিকেল বেলার আড্ডা। ছাদে থেকেই শুরু হচ্ছে আমাদের এই বিকেল বেলার আড্ডার ব্লগটা। আজকে প্রচন্ড রোদ, এখন বাজে 6:45 শনিবার। প্রচন্ড রোদ আছে 6:45 সময়ও, অন্যান্য দিন এত রোদ সাধারণত থাকে না। প্রচন্ড রোদ আছে, হাওয়া নেই, গরম আছে, ভালোই গরম আছে, কিন্তু আকাশে মেঘ আছে, জানি না কবে থেকে বৃষ্টি নামবে। আষাঢ় মাস তো পড়েই গেল, তাই না? তারপরে তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো না? তো একটু কমেন্টস করে জানিও। এই সময়টা বিকেল বেলা আমি একটু নিজের মতো নিজে ছাদে পায়চারি করে বেড়াই। তোমাদেরকেও এখন সঙ্গে নিয়ে আসছি, তোমাদের হয়তো ভালো লাগে। বিকেল বেলাটা একা একা ঘুরতে সময় কাটাতে আমার বেশ ভালোই লাগে। তারপর তো তোমরা আছোই আমার সাথে, গল্প করি, আড্ডা মারি, একটু ঘুরে বেড়াই, এ নিয়েই আছি আমি। আজকে আড্ডা গল্প সবই হবে ছাদে, হ্যাঁ। ছাদের মধ্যে বসে গল্প করতে, আড্ডা মারতে খুবই ভালো লাগে, সবারই ভালো লাগে নিশ্চয়ই। তো আজকের গল্পটা এখান থেকেই স্টার্ট করব। তো এই গল্পটি হচ্ছে একটি মেয়ে আর তার বাবা। মেয়েটিকে ছাড়া বাবার কেউ ছিল না, আর বাবাকে ছাড়াও মেয়ের কেউ ছিল না। মেয়েটির মা খুব অল্প বয়সে মারা যায়। মারা যাওয়াতে বাবা ওই মেয়েকে কোলে পিঠে করে মানুষ করে। তো বাবা মেয়েকে অনেক কষ্ট করেই মানুষ করে, মা ছাড়া মানুষ করা তো খুবই কষ্টের। বাবাটা অনেক কষ্ট করে মেয়েটিকে মানুষ করে, মানুষ করে ধীরে ধীরে মেয়েটি বড় হয়ে ওঠে। সাধারণ মধ্যবিত্ত পরিবার যেরকম ভাবে চলে, বাবাও সেরকম ভাবেই মেয়েকে যতটা সম্ভব খরচ করে পড়িয়েছে। সঙ্গে মেয়েটার মেধাও খুব ভালো ছিল, যার ফলে সে ভালো মার্কস পেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। পাশ করার পরেই মেয়েটিকে চাকরির জন্য বেশি বছর বসে থাকতে হয়নি। কিছুদিন পর মেয়েটি একটা ভালো চাকরি পেয়ে গেছে। এবার বাবা মেয়েটির অনেক পরিকল্পনা আছে তার জীবন নিয়ে। বাবাকে নিয়ে যেহেতু মেয়েটার একাই সংসার, তো মেয়েটা ভাবছে বাবার সঙ্গে এবার বাবাকে নিয়ে আমি নানান জায়গায় ঘুরতে বেরোবো। হ্যাঁ, অনেক যা যা শখ পূরণ করার অনেক কিছু করব বাবাকে সঙ্গে করে নিয়ে। একটা নিজের বাড়ি প্রথমে করতে হবে, কারণ মেয়েটির বাবা আর মেয়েটি একটি ভাড়া বাড়িতে থাকতো। তো মেয়েটি প্ল্যান করেছিল যে চাকরি পেয়ে আগেই একটা নিজস্ব বাড়ি করব, তারপর বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, খাবো, ঘুরে বেড়াবো, বাবা আর মেয়ে এরকম পরিকল্পনাই করেছিল। তো যাই হোক, এরকম পরিকল্পনা মেয়েতেই চলছিল। বছর খানিক যেতে না যেতেই বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। যথারীতি বাবার মনে চিন্তা হলো যে মেয়েকে কোথায়, মানে আমার যদি কিছু হয়ে যায় তাহলে মেয়েটির কি হবে। তো ওই যেই ভাবনা চিন্তা করছে, মেয়েটিকে কিন্তু নিজের শরীর খারাপের কথা কিছু বলেনি, কারণ জানে মেয়েটা দুশ্চিন্তা করবে। তো তার বাবা একটা ভালো পাত্রের সন্ধানও পেলো, পেয়ে মেয়েকে জানালো যে আমি তোকে বিয়ে দিতে চাই। তখন মেয়েটি বলল যে বাবা, তুমি এত তাড়াতাড়ি আমাকে তোমার থেকে সরিয়ে দিতে চাইছো কেন? তখন ওর বাবা কিন্তু বলেনি আমার শরীর খারাপ, বলছে সব মেয়েদেরই তো বিয়ে করতে হবে, সবারই করতে হয়, আমিও করেছিলাম, তোকেও করতে হবে, সবাইকে বিয়ে করতে হয়। তো আমি চাই ভালো একটা পাত্র পেয়েছি, তুইও এই বিয়েটা করে নে। তো মেয়েটি বলছে যে তাহলে তোমার কি হবে? তখন ওর বাবা বলছে যে তোর বাড়িতে আমার একটা ঘর রেখে দিস, আমি নয় সেখানে গিয়ে মাঝে মাঝে গিয়ে থাকবো। মেয়েটিকে যথাসম্ভব বোঝানোর পর মেয়েটি বাবার কথা অনুযায়ী রাজিও হয়ে গেল, আর বিয়েও করার জন্য ডেট ফিক্সড করে পাত্রপক্ষ দেখতে আসলো, দেখাশোনা হলো, সব ঠিকঠাক মতোই চলছিল। চলার পর বিয়েটাও হয়ে গেল। যাই হোক, বিয়েটা ভালোই হলো। বিয়ে হওয়ার ঠিক 1 বছরের মাথায় বাবা অসুস্থ হতে শুরু করলো।
মেয়েটি তখন ওর স্বামীকে এসে একদিন বলল যে আমার বাবার শরীরটা খুব খারাপ, তো বাবাকে কি আমি এই বাড়িতে এনে রাখতে পারি? তখন ওর স্বামী বলল যে আমাকে না বলে তুমি মা বাবার কাছে কথাটা বলো। তো ও যথারীতি শ্বশুর শাশুড়ির কাছে বলতে গেল যে মা, আমার বাবার শরীরটা তো খুব খারাপ, বাবাকে এখানে এনে রাখি, বাবার তো দেখাশোনা করার কেউ নেই আমি ছাড়া। তখন শাশুড়ি বলছে কোথায় এনে রাখবে, কোথায়, এখানে ঘর কোথায়? তখন বলছে কেন, ওই কোণার ঘরটায় যেখানে টেবিল চেয়ার, বাড়ির জঞ্জাল যেগুলো বাজে জিনিসগুলো ওই ঘর ছোট ঘরটাতে রয়েছে, ওগুলো নয় আমি বাইরে বের করে দিয়ে ঘরটা পরিষ্কার করে বাবাকে এনে রাখতে পারি। তখন শাশুড়ি বলছে তুমি বললেই হবে, ওই জিনিসগুলো কোথায় থাকবে, তোমার কথা মতো তো হবে না। তখন মেয়েটি চুপ করে যায়, কিছু বলে না। বুঝতেই পেরে গেল মেয়েটি যে ওর বাবার এখানে স্থান নেই। তখন মেয়েটি অফিস ফেরত আসার সময় বাবার সঙ্গে দেখা করে বাবার যা কিছু পরিচর্যা করে চলে আসতো। এরকমই আসতে লাগলো। স্বামীটিও কিছু বলতো না, ওর মতো করছে। কিন্তু বাড়িতে কদিন বাদে তুমুল অশান্তি শুরু হলো। কেননা ঘরের বউ দেরি করে রাত্রিবেলা ঢুকছে, হ্যাঁ, ঘরের কোনো কাজবাজ করছে না, যা হয় সাধারণ ঘরে সেটাই চলতে শুরু করলো। তারপরে এরম চললো, মেয়েটি মুখ বুজে তাও সহ্য করতে লাগলো, কিছু উত্তর করতো না। মেয়েটি সহ্য করতে করতে একদিন হঠাৎ করে খবর এলো তার বাবা মারা গেছে আগের দিন রাত্রেবেলা। তো মেয়েটি তো সেই সময় বাবার কাছে উপস্থিত থাকতেও পারেনি, বাবার কাছে তো ছিলই না, উপস্থিত থাকবে কি করে? যাই হোক, এরকম অবস্থাতে মেয়েটির মনে হলো যে বাবার যখন কাজ মিটে গেল, মেয়েটির মনে হলো যে যেখানে আমার বাবার স্থান হয়নি সেই বাড়িতেও আমি আর থাকবো না। শ্বশুর শাশুড়িকে বলল যে আমি আর এই বাড়িতে থাকবো না। শ্বশুর শাশুড়ি অনেক বারণ করেছিল কিন্তু সে শোনেনি। তার ভাড়া বাড়িতে যে বাড়িওয়ালার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল, সে বাড়িওয়ালার সঙ্গে মেয়েটি কথা বলে ওই বাড়িতেই গিয়ে উঠেছিল। ওঠার কয়েকদিন এরকম দিন চলতে লাগলো। এদিকে ওর স্বামী ফোন করে, ওর সঙ্গে এসে কথা বলে, চা খায়, গল্প করে, একটু সময়ও কাটিয়ে যায়, কিন্তু কোনো সময়ই বলে না যে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো বা তোমার সঙ্গে সংসার করব না, এসব কথা কখনোই বলেনি। ও বুঝতে পারে না, যাই হোক এইভাবেই দিন যাচ্ছিল। তো ও কদিন বাদে ও একটা ফ্ল্যাট কিনে ফ্ল্যাটে চলে গিয়েছিল। চলে যাওয়ার পর এবার একদিন ও অফিস থেকে রাস্তা দিয়ে আসছে, ও স্বামীটা দেখছে উদ্ভ্রান্তের মতন যাচ্ছে, সে চুল উস্কো খুস্কো, খোঁচা খোঁচা দাড়ি। তো দেখে বলছে তোমার কি হয়েছে? বলছে কিছু না। বলছে না, বলো না আমাকে তোমার কি হয়েছে, তোমার তো কিছু একটা হয়েছে, বলে হাতটা টেনে ধরেছে। তখন ওর স্বামী মনে মনে ভাবছে আমি যাকে সমর্থন করতে পারিনি, যার সঙ্গে খুব একটা ভালো ব্যবহারও করতে পারিনি, অথচ সে আমাকে এখনো এত ভালোবাসে, ভেবে বলছে যে ও দোনোমনা করছে ওর বউকে এই কথাটা জানাবে কি জানাবে না। কিন্তু ওর বউ তো খুব নাছোড়বান্দা, যে না আমাকে বলো তোমার কি অসুবিধা হয়েছে, আমি জানবো না তোমার কি অসুবিধা হচ্ছে? তখন বলছে যে আমরা যেই বাড়িটায় ছিলাম সেটা আমার বাবা কাকার পৈতৃক বাড়ি, কিন্তু আমার কাকা আমার বাবাকে ঠকিয়ে নিজের নামে বাড়িটা লিখে নিয়েছে। আর এখন বলছে আমার বাবা হাসপাতালে ভর্তি, আমার বাবা মৃত্যুশয্যায়। কিন্তু এই মুহূর্তে কাকারা আমাদের বলছে যে ওদের বাড়িটাকে ছেড়ে দিতে হবে। এই মুহূর্তে এখন আমি কি করব, কোথায় যাব? বাবাকে নিয়ে চিন্তা করছি, বাড়ি নিয়ে চিন্তা করছি, এখন আমি কি করব সেটাই আমি ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছি। তখন মেয়েটি বলছে দাঁড়াও আমি তোমার সঙ্গে তোমাদের ওই বাড়িতে যাব। তখন বলছে তুমি গিয়ে এখন কি করবে? বলছে না আমি যাব, আমার এখনই প্রয়োজন, মানে দরকার আছে তোমার সঙ্গে, আমি তোমাদের বাড়িতে যাব। তখন ছেলেটির সঙ্গে মেয়েটি ওদের শ্বশুর বাড়িতে অনেকদিন পর পা দিল। দেখে শাশুড়ি দৌড়ে এসছে। তো শাশুড়ির চোখ মুখে মানে অবসাদের চিহ্ন বোঝাই যাচ্ছে, শাশুড়িও ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত। এরকম দেখে বলছে যে মেয়েটি গিয়ে বলছে মা আপনি কিছু চিন্তা করবেন না, আমি তো এসে গেছি। তখন ও শাশুড়ির কিছু বলছে না, কিন্তু চোখ দিয়ে একটা জল গড়িয়ে পড়ছে। যাই হোক, তখন মেয়েটি বলছে যে আজকে কিছু রান্না করতে হবে না, সেদ্ধ ভাত করে আমরা খেয়ে আপনারা জিনিসপত্র গোছাতে থাকুন। সবাই তো অবাক, কেউ কিছু বুঝতে পারছে না কি বলছে ও এসে। তখন বলছে আমরা অন্য বাড়িতে চলে যাব।
এই শুনে ওর স্বামীও কিছু বলছে না, তাড়াতাড়ি করে ও ওই বউয়ের কথা মতোই সমস্ত জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে শুরু করলো অন্য জায়গায় যাত্রা। গিয়ে এবার দেখছে যে তার যে পুত্রবধূটি ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাট কিনে ওদেরকে ওই ফ্ল্যাটে এনে রেখেছে। তো 3 কামরা বিশিষ্ট ফ্ল্যাট, মেয়েটি আর তার স্বামী একটা ফ্ল্যাটে, শ্বশুর শাশুড়ি একটা ফ্ল্যাটে, আর আরেকটা ফ্ল্যাট ফাঁকা রয়েছে, মেয়েটি ফাঁকা রেখে দিয়েছে। মেয়েটি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে বাবা, তোমার জন্যই আজকে আমি ওই ঘরটি তোমার ঘর হিসাবেই রেখে দিয়েছি, মেয়ের বাড়িতে তোমার একটা ঘর রইলো। মেয়েটি প্রতিদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ ওখানে জ্বালিয়ে রাখে, আর মনে মনে ভাবে যে বাবা, কখনো যদি আবার আমার স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়, তুমি তোমার ঘরটাতে আমার জন্য একটু জায়গা দিও। মনে হলো বাবা সমস্ত আশীর্বাদ বুক ভরা ভালোবাসা দিয়ে জানলার পর্দাটা উড়ে ওর মুখের ওপর এসে পড়লো। তখন ওর মনে হলো যে বাবা এই বুঝি দুহাত তুলে আশীর্বাদ করলো। তো এইভাবেই মনে হলো, এই গল্পটা পড়ে মনে হলো এরকম অনেক সংসারেরই গল্প এটা, অনেকের সঙ্গে জীবনের সঙ্গে হয়তো মিলে যাবে। তো যাই হোক, মানুষের ভিন্ন মতামত আছে, তাদের চিন্তা ভাবনাও ভিন্ন, একজনের সঙ্গে আরেকজনের মতামতের কখনোই মিল হবে না, এটা জানি। চলো, আজকের গল্পটা এখানেই শেষ করছি। তোমাদের গল্পটা শুনে কেমন লাগলো আমাকে একটু কমেন্টস করে দিও, আর ভালো লাগলে একটু লাইকও করে দিও, তাহলে আমারও ভালো লাগবে। এবার নিচে যাব, গিয়ে আজকে টিফিনটা করতে হবে। তো গল্পটা শেষ করছি, গিয়ে টিফিন করে আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসছি। রেডি করে রেখে গিয়েছিলাম, ঘরোয়া ভাবেই চাউমিনটা করেছি, যেরকম ভাবে রেগুলার চাউমিন করা হয়। তো আমার চাউমিনটা আপাতত রেডি হয়ে গেছে, প্লেটেও সার্ভ করে দিয়েছি, এখন হচ্ছে খাওয়ার পালা। দেখি সবাইকে দিয়ে কেমন লাগে। রেগুলার চাউমিন যেরকমই হয় সেরকম করেছি, অন্য কিচ্ছু দিইনি। দেখা যাক এবার ওদের খেয়ে কেমন লাগে। তাহলে বন্ধুরা, ছাদের থেকে এসে আমি আমার কাজ কমপ্লিট করে ফেলেছি, সন্ধেবেলার টিফিন রেডি করে ফেলেছি। আজকে তো চাউমিন বানালাম দেখলেই। তাহলে আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।